সুপ্রিয় দর্শক, এসএটিভির রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় বাংলাদেশ ভারত টানাপোড়েন। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন সাবেক মন্ত্রী গোলাম সরোয়ার মিলন, আমার সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন এবং নিরাপত্তা ও রাজনৈতিক বিশ্লেষক অবসরপ্রাপ্ত কমোডর সানাউল নোমান। আপনাদের তিনজনকেই আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই কামরুজ্জামান রতন ভাই, আপনার কাছে যেতে চাই। আপনি জানেন যে সম্প্রতি আমাদের প্রতিবেশী দেশ ভারতের সাথে সম্পর্কের একটি টানাপোড়েন তৈরি হয়েছে। বিশেষ করে ইসকনের সাবেক নেতা এবং সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের নেতা চিন্ময় দাস ব্রহ্মচারীকে গ্রেফতার এবং তাকে জেলে প্রেরণের পর থেকে ভারত একটি কড়া প্রতিবাদ দিচ্ছে। তাকে কেন্দ্র করে সেখানে সনাতনী হিন্দুরা বা সরাসরি যদি বলি উগ্রবাদী হিন্দুরা বাংলাদেশের হাইকমিশনে হামলা চালিয়েছে, বর্ডারগুলোতে এসে বিক্ষোভ করেছে। দুই দেশের যে ধারাবাহিক সম্পর্ক, দীর্ঘ সময়ের সম্পর্ক, এটা কি সর্বকালের সবচেয়ে বেশি টানাপোড়েনে পড়ছে কিনা? আর একজন রাজনীতি কর্মী হিসেবে আপনার কি মনে হয় ভারত আসলে কি চায়, কেন করছে? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আমার বিজ্ঞ আলোচকদের। টানাপোড়েন বলতে আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশ সরকার এবং পার্শ্ববর্তী যে আমাদের দেশ ভারতের সাথে আমি টানাপোড়েন এটা বলবো না। কারণ যদি টানাপোড়েনই হতো এবং এটা যদি আমাদের দুই দেশের স্বার্থ বিরোধী কোনো কাজ হতো, তাহলে আজকে বিশেষ করে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর যখন ভারতের এদেশের প্রতিনিধিকে ডেকে যখন কথা বললেন, উনি দুঃখ প্রকাশ করেছেন। এবং ইতিমধ্যে আমরা জানি যে গতকাল যে ইনসিডেন্টটা হলো এবং ওই ইনসিডেন্টের জন্য 3 জন পুলিশকে বরখাস্ত করেছে এবং 7 জনকে আটক করেছে। এতে আমাদের বাংলাদেশের প্রতি অন্ততপক্ষে তাদের যে ন্যূনতম একটা সৌহার্দ্য এবং প্রতিবেশী দেশের প্রতি তাদের যে একটা বন্ধুত্বসুলভ আচরণ, আমি এটার মধ্যে দিয়ে আমি এটাকে ভালোভাবেই দেখব। এখন আমাকে বলতে হয় এই রাষ্ট্রটা বিগত 15 বছর যে আমরা আজকে পলায়ন করার একটা যে শাসক ছিল, যে এই দেশ থেকেই চলে গেছে, আমরা ভুলে গেলে চলবে না। এই পতিত সরকারের যে প্রধান শেখ হাসিনা 81 সালে যখন বাংলাদেশে আসলেন, তখন কিন্তু এদেশের আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিছু 17 দিনের মধ্যেই ওনাকে মৃত্যুবরণ করতে হয়েছিল। এবং আপনি দেখেন 5ই আগস্ট যখন উনি পলায়ন করলেন, সেই ভারতেই কিন্তু গেলেন এবং যাওয়ার পরে এই দেশের প্রতি তার কোনো মমত্ববোধ নেই, তার কোনো দায়িত্ববোধ নেই। এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয় আমেরিকায় বসে এবং উনি ওইখানে বসে যতগুলো কথা বলেছেন আমরা ইতিমধ্যে সামাজিক মিডিয়ার মাধ্যমে যে শুনেছি, তাতে এই দেশের প্রতি তার প্রচণ্ড একটা ক্ষোভ, একটা ঘৃণাই আমি বলতে হয়। নিজের স্বদেশ ভূমির প্রতি একটা প্রধানমন্ত্রী, আমি তাকে বলবো বিগত প্রধানমন্ত্রী যে আচরণ বর্তমানেও এই দেশের মানুষের প্রতি যে আচরণটা করতেছে, এটা ভারতের চেয়ে আমি রাষ্ট্রকে, ভারতের বৃহত্তর রাষ্ট্র, আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় এই ভারত আমাদের পাশে ছিল, আমাদের স্বাধীনতা সংগ্রাম, আমাদের বিজয়ের জন্য ভারতের ভূমিকাকে অবশ্যই আমরা প্রশংসা করি। কিন্তু বিগত সরকারকে তারা ক্ষমতায় রাখতে গিয়ে 15টা বৎসর যেভাবে নির্লজ্জভাবে এদেশের শাসন ক্ষমতাকে তারা ভোটের বাইরে গিয়ে ক্ষমতায় যেভাবে সহযোগিতা করেছে, এতে কিন্তু ভারত কিন্তু এদেশের 11 কোটি মানুষের ভোটারের প্রতি তারা কিন্তু কখনোই কিন্তু যে একটা সম্মানজনক আচরণ, একটা ভোটের অধিকারের প্রতি একটা নাগরিকের যে সম্মানজনক একটা আচরণ পাওয়ার কথা ছিল এবং প্রতিবেশী রাষ্ট্রের যে জায়গায় আমাদের সহযোগিতা পাওয়ার কথা ছিল, তাদের প্রত্যক্ষ বিশেষ করে সুজাতা সিং এসে যেভাবে ভোটের অধিকারকে ক্ষুণ্ণ করার জন্য যতগুলো বল প্রয়োগ এবং অপপ্রয়োগের মাধ্যমে নির্বাহী ক্ষমতাগুলোকে যেভাবে ব্যবহার করে একটা রাষ্ট্রের ভোটের যে মালিক একটা জনগণ, তাদেরকে যেভাবে ভোটের বাইরে রাখার জন্য পার্শ্ববর্তী দেশ যেভাবে নৈতিকভাবে সমর্থন করেছে, তা থেকে আমি মনে করি আজও ভারতকে আমি বলবো না, পুরো ভারতকে কিন্তু আমি দোষারোপ করবো না। ভারতের যে শাসক এবং তাদের সাথে যে পতিত স্বৈরাচারের যে বন্ডিংটা ছিল, আমার মনে হয় এইখানে এরকম কোনো কিছু ছিল যেটা আমাদের এই পতিত স্বৈরাচারের যে পতনটা হয়েছে এটা স্বাভাবিকভাবে নিতে পারেনি। সুতরাং না নিতে পারার কারণে এই দেশের শাসনভারকে এবং এই দেশকে আমরা স্মুথলি আমরা এই দেশটা রান করুক, এটা কখনই যেরকম ভারত চাচ্ছে না। এবং আমার মনে হয়
যে হাসিনার চাওয়াটাই এখন ভারতের চাওয়া হয়ে গিয়েছে। ভারতকে আমি কিন্তু বলছি, এই সরকার, মোদী সরকার বিশেষ করে আমি মনে করব হাসিনাকে মানে অল আউট যেভাবে এই দেশকে আনস্টেবল করার জন্য যা যা করা দরকার, মোদী সরকার বিশেষ করে আমি মনে করি ভারতের 150 কোটি মানুষ বাংলাদেশের প্রতি যে আচরণটা করতেছে সেটা পুরো ভারত কখনোই এটাকে সমর্থন করে না। বিশেষ করে গতকালের ঘটনার পরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের, জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেভাবে এই ভারত সরকারের যে মনোভাবের উপর আমাদের হিন্দু সম্প্রদায়ের ছাত্র ভাইয়েরা যেভাবে আমাদের প্রতি বাংলাদেশটাকে এক এবং অভিন্ন রাখার জন্য, সমস্ত জনগোষ্ঠীকে একাকার রাখার জন্য যেভাবে তারাও নেমে এসেছে, আমি মনে করি এটাতে এই সরকার যেভাবে পদক্ষেপগুলো নিয়েছে, আমি মনে করি ভারত হাসিনার যে কোনো চাওয়া পাওয়ার সাথে যদি মোদী সরকার একও হয়, বাংলাদেশে তার কোনো চাওয়া পাওয়া পূর্ণ হবে না। সেটা ইসকন বলেন, যে কোনো প্রচেষ্টার আঙ্গিকে বলেন, যে কোনো লেবাসে এবং যে কোনো ছদ্মবেশের যে কোনো বাংলাদেশের অপকর্মের জন্য বাংলাদেশের মানুষ আমি মনে করি সচেতন। এবং আমরা বিশ্বাস করি যে আমরা এমনভাবে বিশ্বাস করি যতগুলো আমরাই বাংলাদেশে এখন যারা রাজনীতি করতেছি সম্মিলিত হলে আমরা দাঁড়িয়ে থাকবো, আর বিভাজিত হলে ধরাশায়ী হব। সেটা নিশ্চয়ই আমরা পার্শ্ববর্তী দেশের আঞ্চলিক কোনো অপশক্তির কাছে, অপচিন্তার কাছে আমরা কখনো পরাজিত হবে এই মানসিকতা আমরা কখনো পোষণ করি না। আপনি যেটি বলছিলেন যে শেখ হাসিনার চাওয়া পাওয়া আর ভারত সরকারের চাওয়া পাওয়া একও যদি হয়, তো এটি কেন মনে হলো যে শেখ হাসিনার চাওয়া পাওয়াটাকেই ভারত এখানে প্রতিষ্ঠিত করতে চায়? আসলে বাস্তবতা কি সেরকম আছে? কেন থাকবে না? গত 15 বছর এই ভোটারবিহীন নির্বাচন, আমিডামের নির্বাচন, 3টা নির্বাচনে প্রত্যক্ষভাবে নির্বাহী বিভাগ যতগুলো রাষ্ট্রের যতগুলো নির্বাচন বিনা ভোটে নির্বাচন হওয়ার জন্য যতগুলো আয়োজন ছিল, সবগুলোর সাথে ভারত সরকারের হয় সুজাতা সিং, না হয় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, সব দিক থেকে তারা এই সরকারের সাথে তারা কি ধোঁয়া তুলেছিল যে এই দেশে যদি বিএনপি অথবা জামাত অ্যালায়েন্স যদি ক্ষমতা আসে, এই দেশটা নাকি জঙ্গিবাদ হয়ে যায়। এই তথ্যটা কে দিয়েছিল? ভারত দিয়েছিল, এবং এটাকে গ্রহণ করেছিল হাসিনা সরকার গ্রহণ করেছিল। এখনো কিন্তু ভারতীয় মিডিয়াগুলো একই ধরনের বয়ান তৈরি করছে, বাংলাদেশে একটি মৌলবাদী গোষ্ঠী এখানে উত্থান হতে যাচ্ছে, মৌলবাদের কথা বলা হচ্ছে। আপনি দেখেছেন যে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো যদি আজকে বিষয়গুলো সবচেয়ে বেশি জোর আজকে ইসকনকে উপলক্ষ করে যা হয়েছে, এদেশের 10% আমাদের হিন্দু সম্প্রদায় আমার ভাইয়েরা আছে। আমার তো মনে হয় ইসকনের সাথে হিন্দু সম্প্রদায়ের ভাইরাও কিন্তু তাদের এই মতের সাথে কিন্তু তারা এক না। ইতিমধ্যে তাকে বহিষ্কার করেছে এবং তাকে কিন্তু ওন করেনি আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইরাও। সুতরাং এখানে ভারত সরকার, আমি বলবো না, হাসিনা এবং মোদির তাদের যে সুসম্পর্ক, এবং এদেশে এই হাসিনাই তো বলেছে ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। তো মোদী সরকারকে যা দিয়েছে নিশ্চয়ই ওইটুকু এখন দিতে পারতেছে না। মোদী সরকার এখন হাসিনার সুর মিলিয়ে কথা বলছে, এবং হাসিনা যা চাচ্ছে আনস্টেবল রাখার জন্য, যা যা এদেশকে দুর্বল করে দেওয়ার জন্য এই সরকারকে, তাই পার্শ্ববর্তী সরকার তার অবস্থান থেকে হাসিনার যে অপকীর্তি এবং তার যে চিন্তা এই বাংলাদেশকে আনস্টেবল রাখার জন্য, সে ব্যাপারে সর্বদা পাশের দেশ থেকে তারা ওই কাজগুলো করে যাচ্ছে। কিন্তু আমি আপনাকে দৃঢ়ভাবে বলতে চাই, এই বাংলাদেশের মানুষ, 17 কোটি মানুষ এই বাংলাদেশকে ভালোবাসে, মানচিত্রকে ভালোবাসে, পাশের দেশের প্রভুত্বকে তারা ভালোবাসে না। জি, কেন রতন ভাই, আমি আপনার কাছে আবার আসবো। গোলাম সরোয়ার মিলন, যেটি রতন ভাই বলছিলেন যে পার্শ্ববর্তী দেশ সাম্প্রতিক যে অস্থিরতা তৈরি হয়েছে, শেখ হাসিনা যেটি চাচ্ছে সেভাবেই তারা সেটি করতে চাচ্ছে বা করছে। শেখ হাসিনাকে ফিরিয়ে দেশে এনে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় দেওয়া, আসলে বাস্তবতা কি সেরকম? ভারত কেনই বা সেটি চাইবে বা চাচ্ছে? ধন্যবাদ জাহিদ ভাই, আপনাকে এবং আমার অত্যন্ত কাছের দুইজন সহালোচক এবং অগণিত দর্শক শ্রোতাকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমি যেটা বলতে চাই যে বাংলাদেশ ভারত যে টানাপোড়েনের কথা বলছেন, আমার অনুজ রতন অত্যন্ত সুন্দরভাবে বিশ্লেষণ করেছে। আমি যেটা অ্যাড করতে চাই যে এই ডিসেম্বর মাস, বিজয়ের মাস, 71-এ আমরা লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বিশ্বের মানচিত্রে আমরা একটি মানচিত্র এঁকেছিলাম, এবং সেখানে আমাদেরকে ভারত সহযোগিতা ছিল, বন্ধু ছিল। আমরা অবশ্যই তাদেরকে সেটার জন্য কৃতজ্ঞ। কিন্তু দেখেন, তখন এই কথাটা বলতে হয়, তখন ক্ষমতা ছিল কংগ্রেস। বর্তমান প্রেক্ষাপটে আমরা যেটা দেখছি যে আজকের যে হিন্দুত্ববাদী
চিন্তা ধ্যান ধারণায় যে মানে আজকে যারা ক্ষমতায় আছেন মোদি সাহেব, তার ভারতীয় জনতা পার্টি, আমার মনে হয় যে তাদের দৃষ্টিভঙ্গিটা আমার মনে হয় পাঠানো প্রয়োজন এই কারণে, কারণ আমরা বিশ্বাস করি যে অনেক কিছু পাঠানো যায়, প্রতিবেশী পাঠানো যায় না। কিন্তু এই প্রতিবেশীর সাথে আজকে আমাদের সাথে তাদের সম্পর্ক হবে আত্মমর্যাদা সমতার ভিত্তিতে। আমরা চোখে চোখ রেখে কথা বলতে চাই। ৭১ সনে স্বাধীনতা সংগ্রামে তারা আমাদেরকে সহযোগিতা করেছিল, তার মানে এই নয় যে আমরা তাদের দাসত্ব করব। কিন্তু দেখেন, এই বিগত ১৫টি বছর, যেটা রতন অত্যন্ত সুন্দরভাবে বলেছে, ১৪, ১৮, বিশেষ করে ২৪, এদেশে এই ৩টি প্রজন্ম ভোট দিতে পারে নাই। শুধু তাই নয়, আপনি এই 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 যে ২০০৮-এ তারা যখন নির্বাচিত হলো, ১৫ বছরে আমরা দেখলাম যে তারা একটা ক্রিপ্টোক্রেসি, যেটাকে বলা হয় গণতন্ত্রের পরিবর্তে তারা একটা গোষ্ঠী, যে গোষ্ঠীতে কিছু রাজনীতিবিদ, আওয়ামী লীগের রাজনীতিবিদ, আমলা, বেসামরিক এবং সামরিক এবং ব্যবসায়ী, এরা সেটাকে একটা অলিগার তৈরি করছে, যেটা ইংরেজিতে অলিগার বলে একটা গোষ্ঠীতন্ত্র তৈরি করছে, যেটা দেবপ্রিয়র ভাষায় একটা চোরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। এবং তারা এইটাকে তারা বিদেশের যে ২৮ লক্ষ কোটি টাকা তারা পাচার করেছে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। আজকে আপনি যেহেতু আপনি এটা এনেছেন, এখানে আমরা দেখেছি ভারত যেটা বলল রতন, যে ২০১৪ সনে এরশাদ সাহেব ইলেকশন করতে চায় নাই, তার চ্যাংদোলা করে ডিজিএফআইতে নিয়ে গেল। এটা তো ইতিহাস, এটা তো সবাই জানে। তো যাই হোক, আজকে যারা অংশগ্রহণ করেছিল, আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আওয়ামী লীগ সহ যারা অংশগ্রহণ করেছিল তাদের এই দায় স্বীকার করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, ভারতের সাথে এখন তাদের এই অলিগারদের সাথে, এই আওয়ামী লীগের শেখ হাসিনার যে একটা তারা যে ক্ষমতায় ছিল, তাদের প্রতি যে ভারতের যে বিনিয়োগটা ছিল, ভারত দেখছে যে এই বিনিয়োগটা তাদের নষ্ট হয়ে যাচ্ছে, কিংবা তাদের সাউথ ব্লকের যে আমলারা ছিল, এত বড় একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে, তারা কিন্তু সেটাকে টের পায় নাই, কিংবা তাকে রক্ষা করার কোনো পায় নাই। শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। এবং এটাও ঠিক, ১৫ বছর ধরে, ১৭ বছর ধরে বিএনপির মতো সংগঠন রাজপথে ছিল। তারপর এই ছাত্র জনতা আজকে তারা সাধারণভাবে, এখানে কোনো রাজনৈতিক নেতৃত্ব ছিল না, তারাই কিন্তু গোলটা করেছে। আমি ১৫ বছরের যারা রাজপথে ছিল তাদের প্রতিও যেমন শ্রদ্ধা জানাই, এবং যারা করেছে তাদেরকে আমরা অভিনন্দিত করতে চাই, এবং যারা হত্যা শিকার হয়েছে তাদেরকে আজকে আমাদেরকে সম্মান করতে হবে। এবং এই ২০২৪-এর যে গণ আকাঙ্ক্ষা, সেটা আমাদেরকে ধারণ করতে হবে। ভারত সেটাকে, এই পরিবর্তনটাকে সে কিন্তু মেনে নিতে পারে নাই। এই পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, এইটাও জনগণ, আমাদের দেশেও যেমন আমরা অনেকেই করতে পারি নাই, তারাও কিন্তু করতে পারেন। তারা এটাকে গ্রহণ করে নাই কেন? তারা এটাকে মেনে নিতে পারতেছে না, কারণ তাদের লেন্দুব দর্জির মতো সিকিমের যে একটা এইখানে যে দলকে বসিয়েছিল, আজকে দেখেন আওয়ামী লীগ কিন্তু, যে যাই বলি, একটা ঐতিহ্যবাহী দল, কিন্তু আজকে ১৫ বছরে সে তার ঐতিহ্যকে, বঙ্গবন্ধুকে, আমি কিন্তু ৭১, আমি না, এটা ইতিহাসই বলবে, কারণ আমি শহীদ জিয়ার সাথে আমি দল করেছি, আমি ছাত্র দলের সাথে জড়িত ছিলাম। সেদিনকার ঘটনা এখনও মনে পড়ে। আমরা এখানে বারবার বলেছি, সেই ৭১-এ আমি ১০ম শ্রেণীর ছাত্র, অন বিহাফ অফ দ্য গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আই মেজর জিয়া টু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এটা তো জিয়ারই ছিল। সুতরাং সেই, যদিও শেখ মুজিব ৭১-এর পরে নিজেকে আত্মহত্যার দিকে নিয়ে গেছে, বাকশাল তৈরি করে, যেটার একটা করুণ পরিণতি 15ই আগস্ট হয়েছে, যেটা আমরা চাই নাই। তারপরে এই বিভিন্ন আজকে শহীদ জিয়ার একটা জিনিস কি, একটা শূন্য একটা ইয়ের মধ্যে, একটা রাজনীতির মধ্যে উনি একটা ডান বাম মধ্যপন্থী একটা মুক্তিযুদ্ধ অমুক্তিযুদ্ধ মিলিয়ে একটা এমন একটি দল করেছিলেন, যেটা দেশের মানুষের একটা আস্থার জায়গা তৈরি হয়েছিল। আমি এই রেফারেন্সটা, ইতিহাসটা টানলাম, এটা আপনারা সবাই জানেন। আজকে দেশের যে অবস্থাটা হয়েছে, এই অবস্থায় এই বর্তমান ডক্টর ইউনূস আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন বরেণ্য ব্যক্তিত্ব, তার দুর্বলতা হচ্ছে তার রাজনৈতিক শক্তি নাই। এবং এটা ঠিক, আজকে ভারত বাংলাদেশ যে টানাপোড়েনটা, এইটা কিন্তু সেখান থেকে তারা যদিও তারা, যেটা রতন বলল, তারা দুঃখ প্রকাশ করেছে, তারা আজকে
বাংলাদেশ এই প্রথম একটা পররাষ্ট্র দপ্তর দেখাচ্ছে ভারতীয় হাই কমিশনকে ডেকে এনে প্রতিবাদ জানাইছে, যেটা অতীতে এটা হয় নাই। ওই একমাত্র ওই বার্মার ব্যাপারে বার্মার হাই কমিশনকে ডেকে এনে কথা বলা হয়েছিল। এই যে সাহসটা, এইটা স্থায়ী সম্পর্কটা হইতে হবে দুই পক্ষের মর্যাদার এবং দুই পক্ষের উইন উইন সিচুয়েশনে। অবশ্যই ভারত বড় রাষ্ট্র, আমরা সম্মান করি, কিন্তু তার মানে এই না যে আমাদেরকে করদ রাজ্যের মতো দৃষ্টিতে দেখবে, যেটা অতীতে দেখেছিল। আমি কনক্লুডিংটা এইভাবে করতে চাই, ভারতীয় মিডিয়া যে ন্যারেটিভটা তৈরি করছে, আর বাংলা সহ আরও এই সমস্ত, তাদেরকে এই দুই দেশের সম্পর্কের স্বার্থে এবং মাইনরিটির স্বার্থে, কারণ ওই দেশে যারা মাইনরিটি আছে মুসলমানরা আছে, আমাদের এখানে যারা আছে হিন্দুরা আছে। আজকে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, আমরা মাইনরিটিকে রক্ষা করতে চাই। বিএনপি সহ এক ক্রিয়াশীল যত রাজনৈতিক দল আছে, আমরা যারা যে অবস্থানে আছি সবাই আমরা সেটাকে রক্ষা করতে চাই। সুতরাং আমরা তো কখনো মুসলমানদেরকে এই যে গরুর জন্য তাদেরকে যেইভাবে করা হয়, আমরা তো প্রতিক্রিয়া দেখাইনি। যারা মসজিদ ভাঙে কিংবা করে আমরা তো দেখানি। আজকে এখানে যে হিন্দু ইস্কনের চিন্ময় দাসের কথা বলছেন, অবশ্যই মানবাধিকার দেশের প্রশ্নে তার জন্য দাবি হতে পারে, কিন্তু তাই বলে আজকে এটাকে ইস্যু করে, সে তো বাংলাদেশের লোক, আমরা বাংলাদেশে সেটা ন্যায় বিচার করতে চাই। কিন্তু একটা জিনিসকে এই হিন্দু কার্ডই করে আজকে যদি ভারত যদি এই জিনিসটা করতে চায়, আমার মনে হয় তারা তাদের সম্বিত ফিরে পাবে। শেষে এই কথা বলতে চাই যে আজকে শেখ হাসিনা কিন্তু একটা ভার্চুয়াল মিটিং করেছে, আপনি জানেন কি না জানেন, এই সন্ধ্যা 6টায়। আমি শুধু এটুকু বলবো, যেখানে একটা দুঃখ প্রকাশ করা উচিত, ক্ষমা চাওয়া উচিত, শেখ হাসিনা সেটা না করে আর উস্কে দিচ্ছে, এটা জাতির জন্য খারাপ। তাই আমি এই প্রথমাংশে এইটুকুই বলবো, এই গণহত্যার প্রথম বিচার হইতে হবে, এবং সেই বিচার হওয়ার পর তারপর আপনি একটা সংস্কারের এর পাশে বলি যে আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার যে নিম্নগতি, এটাকে কন্ট্রোলে এনে আগামীকাল জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন আমাদের ডক্টর ইউনূস সাহেব। বড় বড় দলগুলি সহ সে জাতীয় ঐক্যের ভিত্তিতে আগামী দিনে, সেটা 1 বছর হোক 1.5 বছর হোক, এই একটা সুন্দর একটা ঐক্যমতের ভিত্তিতে একটা রাজনৈতিক শক্তির সমন্বয়ে তারা সামনের দিকে এগিয়ে যাবে। তাহলে আমরা এই ষড়যন্ত্রকে, এই মুহূর্তে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। যে দলই করি, আমরা বিভিন্ন দল করতে পারি, আমাদের জাতীয় চেতনাবোধ। এবং আপনাকে উদ্দেশ্যে বলতে চাই, তাদের মিডিয়া যে কাজটা করছে, আমাদের দেশের মিডিয়ারা কিন্তু, আমি বলবো না তাদের মতো করে রং ঢং করে করে আপনি সেভাবে করেন, কিন্তু অ্যাটলিস্ট আমার দেশের প্রশ্নের সত্য কথাটা আপনি প্রচার করা উচিত। আমি ডক্টর ইউনূস সাহেবকে, এই সরকারকে বলবো, তারা এই সরকারের অ্যাক্সেস আছে বিশ্বে যাওয়ার জন্য, তাদেরকে যাতে এনে বিশ্বে সত্যি কথাটা যাতে বলতে পারে, এই সুযোগটা থাকা উচিত। গোলাম সালাম মিলন, আমি আপনার কাছে আবার আসবো। কমোডোর সানাউল নোমান ভাই, আপনার কাছে যেতে চাই। আমরা যেটি শিরোনাম রেখেছি, বাংলাদেশ ভারত সম্পর্কের যে টানাপোড়েন তৈরি হয়েছে, আপনি জানেন যে সাম্প্রতিক যে অস্থিরতা, যেটি মিলন ভাই বললেন যে পরিবর্তন হয়েছে 5 আগস্ট, সেটি আসলে ভারত মেনে নিতে পারেনি। ভারতের মেনে নেয়া না নেয়ায় কি আসে যায়? পরিবর্তন তো এই দেশে চেয়েছে, আপনার কি মনে হয়? ধন্যবাদ। আমি দুজন সহ যে আলোচক আছেন, ওনাদের কথা আমি শুনেছি। তো তারা মোটামুটি অর্থে সমকালীন রাজনৈতিক বিশ্লেষণই করেছেন। আমি এই যে আজকের যে ঘটনা, এটা উন্মোচিত হয়েছে বেশি, এই টানাপোড়েনটা 5ই আগস্টের আগে থেকেই ছিল কম বেশি। আমাদের যে ইলেকশনগুলো হয়েছে ওই সময়গুলো থেকে 14, 18, 24-এর ছিল, কিন্তু এই টানার মাত্রাটা খুব বেড়ে গেছে। চিন্ময় দাসের সময় এসে আমরা দেখলাম যে এই চিন্ময় দাস যে ইসকন নামে একটা যে ধর্মীয় সংগঠন করেন, কাকে নিয়ে আমরা আন্দোলন করছি, চিন্ময় দাসকে নিয়ে যদি করি, সেটা হচ্ছে উনি কিন্তু একজন অপরাধী হিসাবে বহিষ্কৃত মানুষ। উনি একটা ধর্মীয় প্রবক্তা থাকলেও আমি যারা চিন্ময় দাসের অনুসারী, আমি তাদেরকে অনুধাবন করার জন্য অনুরোধ করব যে উনি তো কোনো মানে সাধু পুরুষ নয়, তাহলে ইসকন থেকে তাকে বের করে দিতেন না। তার মানে কি, ইসকন নিজেই প্রমাণ করেছে যে কোনো না কোনো অপরাধে উনি ইনভলভ ছিলেন। সেই একটা অপরাধীকে আমাদের দেশের নাগরিক হিসেবে তার রাষ্ট্রীয় কোনো অপরাধের জন্য যদি অ্যারেস্ট করে থাকে, প্রচলিত বিচার ব্যবস্থায় তার বিচার হবে, এটাই স্বাভাবিক। এবং এটাকে শুধু ধর্মীয় একজন নেতা, প্রাক্তন নেতার জন্য এই ধরনের একটা হত্যাকাণ্ড চিটাগাংয়ের মতো জায়গায় ঘটেছে, যা দুঃখজনক আমি মনে করি। এবং এই ধরনের ধর্মীয়, আমাদের তো এই দেশ তো বিভিন্ন ধর্মের সমাবেশ আছে, লোকজন আছে কম বেশি, আরও তো এইভাবে অ্যারেস্ট হয়েছে লোকজন, কিন্তু আমরা এই ধরনের তাণ্ডব আমরা লক্ষ্য করিনি। আমি আজকের এই এসিটিভির মাধ্যমে আমি অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের আহ্বান জানাতে চাই, তারা বিবেককে যেন জিজ্ঞেস করে তারপর কারোর পক্ষে বিপক্ষে আন্দোলনে নামেন। কারণ সবার আগে দেশ বড়, এটা যেন তারা এই দেশেরই নাগরিক, যারা চিন্ময় দাসকে সমর্থন করে মিছিল, মিটিং,
বিভিন্ন আনরেস্ট কন্ডিশন তৈরি করার চিন্তা করছেন, ভাবছেন, তাদেরকে আহ্বান করবো যে নিজে একবার চিন্তা করেন। সবার আগে দেশ, সবার আগে আমরা বাংলাদেশের নাগরিক। চিন্ময় দাস নিজেও তো এই দেশেরই নাগরিক, এই দেশেরই নাগরিক। তার যদি কোনো নাগরিক অধিকার খর্ব হয় সেজন্য দেশে আইন আছে, বিচার আছে, এবং আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল এবং বিচার হচ্ছে। এবং বিগত সময়গুলোতে আমরা দেখেছি তো যে মানবাধিকার যে অপরাধ যারা করেছিল তাদেরও বিচার হয়েছে, দীর্ঘ সময় নিয়েও হয়েছে। সো এত বড় আনরেস্ট সিচুয়েশন কিন্তু হয় নাই। সো এগুলো ধৈর্যের সাথে মোকাবেলা করার জন্য বলবো। আর একটা কথা বলে নেই যে আমাদের যে বিগত যে প্রধানমন্ত্রী উনি যেভাবে উস্কে দিচ্ছেন, উনি দিতেই পারেন। কারণ কি জানেন, এটার নিয়ে কথাবার্তা বলা হয়, পালিয়েছেন, গেছেন, বিভিন্ন বিশেষণে বিশেষিত করা হয়। আমাদের গ্রাম বাংলায় একটা কথা আছে, ছাড়লাম দেশের মায়া কি। তো উনি তো দেশ ছাড়ছেন, ওনার আর এই দেশের প্রতি মায়া কি, এটা ওনার কাছ থেকে এর চেয়ে বেশি ভালো আচরণ করার কিছুই নাই। কারণ কি, যদি দেখেন এই জাতীয়বাদের প্রবক্তা যদি হয়ে থাকে, জাতীয়বাদের এখন একটা সস্তা স্লোগান আসছে, জাতীয়বাদটা আমরা একটা পলিটিক্যাল লেভাস দেই, এর মধ্যে দিয়ে দেখবেন জাতীয়তাবাদের নামে আমাদের ধর্মীয় উস্কানি, ধর্মীয় গোষ্ঠীর কিছু জিনিস এজেন্ডা বাস্তবায়নের জন্য এটা জাতীয় আন্তর্জাতিকভাবে বিভিন্ন রাষ্ট্রে এটা হয়ে থাকে জাতীয়তাবাদের নামে। কোনো নৃগোষ্ঠীরটাও হয় জাতীয়তাবাদের নামে। জাতীয়তাবাদ ছাড়া আর কোনো কথা নাই। কিন্তু ছেলের নাম কি বলে, আব্দুল মজিদ রাখলেই এটার বিকৃত উচ্চারণ হচ্ছে মজিদ মিয়া। তো মজিদে 5 ওয়াক্ত নামাজ পড়বে এটা মিন করে না, বুঝছেন না? আব্দুল মজিদ রাখলে 5 ওয়াক্ত নামাজই হবে না। অতএব জাতীয়তাবাদ কোনো শক্তির নাম রাখলে তারা রিয়েল কোনো জাতীয়বাদ নাম। আমাদের জাতীয়তাবোধ, পেট্রিয়টিজম আমাদের কাজ কর্মে, মননে, চিন্তায়, চেতনায়, সততায়, দেশপ্রেমে এটা আমাদের প্রমাণ করতে হবে। আমার নাম রাখার দরকার নাই, টাইটেল রাখার তো দরকার নাই, এটা কাজেই আমার প্রমাণ করবে আমাদের জাতীয়তাবাদ আছে কিনা। এখন প্রশ্ন হচ্ছে, আমি যেই সরকার, বিগত সরকারের যে সমস্ত সমর্থক, কর্মী, শুভানুদ্দায়ী আছে তাদেরকে অনুরোধ করব, প্লিজ আপনারা এদেশের আলো, বাতাস, মাটি, কাদা, জলে বর্ধিত হয়েছেন। আপনাদের এই দেহকোষগুলো মানে যৌবন প্রাপ্ত হয়েছে, ক্ষয়িষ্ণু হয়েছে, জন্ম নিচ্ছে। আপনারা জিজ্ঞেস করুন, এই পরিমাণ টাকা পাচারের পর, এই পরিমাণ দুঃশাসনের পর আপনারা কি করবেন? মানে একটা মহিলা কি মানে আমাদের মানে গডফাদার হয়ে গেছে, একটা পার্টির নেত্রী, উনার কাছে আপনারা সমস্ত কিছু দিয়েছেন না? আপনাদের নিজস্ব কোনো আদর্শ আছে এবং আদর্শের ভিত্তি কি, আপনারা সেইভাবে কাজ করুন। উনি বাইরে থেকে ছাড়লাম দেশের মায়া কি দিয়া উনি তো যে কোনো ধরনের উস্কানিমূলক কাজ করতে পারে। আমরা যারা রাজনীতির সক্রিয় অথবা নিষ্ক্রিয় কর্মী, আমরা কোনো আদর্শে বিশ্বাস করি, আমরা কি এদেশের বড় বড় যারা নেতা, যারা সভাপতি, সাধারণ সম্পাদক, তাদের কাছে কি আমরা দাসখত দিয়েছি? আমরা কি সেই ব্যক্তির আদর্শে পালন করে আমরা রাজনৈতিক আমাদের কার্যক্রম চালাবো, নাকি আমাদের দলীয় আদর্শ পালন করব, সেটা ভাবার সময় আসছে। এখন আমি যে প্রসঙ্গগুলোতে একটু আসবো ডিটেল, যেহেতু আমার এই বড় শ্রদ্ধেয় দুজনে আলোচনা করেছেন রাজনৈতিক বিষয়টা নিয়ে। তবে আমি ডিপ্লোমেসির যে টানাপোড়েন, এটাও একটা লক্ষণীয় বিষয়। আমি খুব ক্লিয়ার একটা ধারণা দিতে চাই। আমার একটু স্বাভাবিক একটু পড়াশোনা করেছি ছাত্র জীবনে, এর উপরই একটা ঐতিহাসিক একটা বর্ণনা দেই যে ভারত যে কাজটা করেছে, তারা যে ডিপ্লোম্যাটিক করে যেখানে ইয়ে হয়েছে, মানে কী বলা যায়, আক্রমণ হয়েছে, যে কোনো ইমোশনাল কারণেই হোক, ভারতীয় সরকারের ইচ্ছাকৃত হোক, অনিচ্ছাকৃত হোক, অথবা যে কোনো কারণে হোক, তারা শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে এবং তারা দেখছে। এখন এই যে আন্তর্জাতিক যে আইন আছে, যে জাতিসংঘের যে ভিয়েনা কনভেনশন 1961 দিয়ে আমাদের ডিপ্লোম্যাটিক মিশনগুলো, শিষ্টাচার, সেটি রক্ষা করা হয়, আন্তর্জাতিক শিষ্টাচার। আমি জানি যে এই খ্রিস্টপূর্ব সময়ের আগে থেকে এই যে ডিপ্লোম্যাটিক রাজনৈতিক কৌশল, দূতের কৌশল, আমরা উপকথা উপন্যাসে শুনে থাকি যে এই দূত, রাষ্ট্রদূত, তারা ভারতীয়, গ্রিক এবং রোমান সভ্যতায় এই দূতিয়ালিদেরকে পৃষ্ঠপোষক করেছে, তাদের লালন বিকাশ হয়ে আজকের যে রূপান্তর সেটা হয়েছে। অতএব এই দূতের যে বৈশিষ্ট্য, এটার ক্রেডিট গোজ টু ইন্ডিয়া এবং উই আর দ্য পার্ট অফ ইন্ডিয়া। আমরা একসময় 200 বছর আগেও তারা কাজ করেছে এটার উপর। রিটেন যখন আসছে, ধরেন 1961 সালের আইন যদিও হয়ে থাকে, এটা 1963-64 সালে রিটিফাই হচ্ছে এবং এটা 1815 সালে এটা লিখিত আকারে একটা প্রথম ধারণা হয়েছে এবং এইটা প্রায় 192টা কান্ট্রিটা স্বাক্ষর করেছে, এর মধ্যে বাংলাদেশও স্বাক্ষর করেছে, ভারতও করেছে। সো আমরা এই আইনের প্রতি শ্রদ্ধাশীল, বিশেষত ভারত তো ঐতিহাসিকভাবেই শ্রদ্ধাশীল, কারণ এই তিনটা যে রাষ্ট্রের কথা বললাম, ভারত, গ্রিক এবং রোমান সভ্যতার কথা, সেই সভ্যতার
তারা এই নিদর্শনও দিয়েছে। এবং আমি মনে করি বিজেপি সরকার আর ভারতের নাগরিক এক নয়, বাংলাদেশের নাগরিক বা একটা দলের নাগরিক এক নয়। বাংলাদেশের মানুষ ভারতের মানুষকে ভালোবাসে, শ্রদ্ধা করে, স্নেহ করে। আমি মনে করি এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি ভারতের সাধারণ যে নাগরিক আছে, যে কোনো ধর্মে বর্ণেরই হোক না কেন, তারাও বাংলাদেশের মানুষকে ভালোবাসে। আমরা একই ভৌগোলিক এরিয়ার, তাপমাত্রার কাছাকাছি সময়ের মানুষ, আমাদের খাদ্যাভ্যাস থেকে শুরু করে প্রায় কাছাকাছি সব কিছু। আমরা পারস্পরিক শিল্প, সাহিত্য, সংস্কৃতি শ্রদ্ধাশীল। তো এখন অনেকেই একটা বিরতি নিতে চাই, বিরতির পরে আবার আসবো। বিরতির পরে জি, একটু বলে দর্শক লেট এডিশনে নিচ্ছি একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। পিওর চকলেটের সাথে সফট ওয়ান্ডার মাফিন কেক, বাইটে বাইটে ওয়ান্ডার। সুপ্রিয় দর্শক, শুরু হলো আপনাদের প্রিয় অনুষ্ঠান এসএটিভি সংলাপ। বিগত গভর্নমেন্টের সময় আমরা দেখছি যে আমাদেরকে সংবাদপত্রের বলেন, গণমাধ্যম বলেন, সব কিছুর স্বাধীনতা একেবারেই ছিল না। সাবেক প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বলতেন দেইক বিদ্যুৎ বন্ধ করে। বাংলাদেশ ব্যাংক থেকে অন্যান্য ব্যাংকগুলোর যে এখন বাস্তব অবস্থা রয়েছে, সেটা কিভাবে সামাল দেবেন? আওয়ামী লীগ রাজনীতি শেষ করে দিয়েছে, দেশ শেষ করে দিয়েছে, সব ধ্বংস করে দিয়েছে। একটা নির্বাচন করে ফেললাম, কেউ একজন আবার তার জায়গায় বসলাম এবং দখলদারিত্বের পুনঃস্থাপন হলো, সেটা তো আমাদের চাওয়া না। একটা ফ্যাসিস্ট সরকার পুরো রাষ্ট্র ব্যবস্থাটাকে, তার প্রতিষ্ঠানগুলোকে পকেটে ঢুকিয়ে শাসন করেছে। তাদেরকে বাদ দিলে হবে না, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে উপযুক্ত বিচার করে ছেড়ে দিতে হবে। দেখছেন এসএটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। কামরুজ্জামান রতন, যেটি নিয়ে আলোচনা করছিলাম, আমাদের কমোডোর সানাউল নোমান ভাই বলছিলেন জাতীয়তাবাদের কথা, জাতীয়তাবোধের কথা। আপনি জানেন যে সাম্প্রতিক যে অস্থিরতা, সেখানে জাতীয়তাবাদ বা জাতীয়তাবোধ যেটি তৈরি হয়েছে, সারা বাংলাদেশের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, বিশেষ করে আমাদের জাতীয়তাবাদে আঘাত পড়েছে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি অনেকটা আঘাত এসেছে। সেখানে আসলে রাজনৈতিক দলগুলো নিয়ে, যেটি আমাদের গোলাম সরোয়ার মিলন ভাই বললেন যে মাননীয় প্রধান উপদেষ্টা কাল সবাইকে নিয়ে বসতে চাচ্ছেন, ঐক্যের ডাক দিতে চাচ্ছেন। আসলে এই গোলাম সরোয়ার মিলন ভাই আমাদের ছাত্র দলের, উনি আমাদের তো সভাপতি ছিলেন। উনি কিন্তু আমাদের এই যে পড়াশোনা, জ্ঞানের যে আহরণ, আমরা অনেককে আমরা পেয়েছি, বাট উনি কিন্তু, আমার এক বন্ধু ছিল, ওর নামটা উচ্চারণ করলাম না, আমরা কিন্তু ওনার কাছ থেকে কিন্তু এদিকে আমাদেরকে ডাইভার্ট করার জন্য উনি কিন্তু আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এখন উনি একটা কথা বলেছেন, আমার প্রশ্ন আসলে এইরকম টানাপোড়েনের সময় জাতীয় ঐক্য হ্যাঁ, ওইটাই আমি বলছি। সেটা হলো আগামীকাল 5টায় আমাদের ডক্টর প্রফেসর ইউনূস, উনি সবাইকে ন্যাশনাল কনসেনসাস, যেটা আমরা জাতীয়, আমাদের যে ঐক্যবদ্ধ যে একটা জায়গা, এইটা কিন্তু আমরা সবাই ফিল করি, মিলন ভাই ফিল করে, আমাদের এই যে সামরিক বাহিনীর প্রতিটি দেশপ্রেমিক মানুষ, যারা এই মানচিত্রকে যারা আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায়, যারা কখনোই এদেশের মানুষের শক্তির বাইরে, যারা ভিনদেশী কোনো শক্তির উপর ভর করে এই দেশে থাকতে চায় না, এদেশের মানচিত্রের মধ্যে বসবাস করতে, রাজনীতি করতে চায় না, ব্যবসা করে লুণ্ঠন করতে চায় না, আসলে সত্যিকারভাবে যারা দেশকে ভালোবাসে, বিশ্বের মানচিত্রে একটা সম্মানজনক জায়গায় নিয়ে যেতে চায়, ওদের সমন্বয়ে কিন্তু ইনশাল্লাহ আগামীকাল কিন্তু আমাদের প্রফেসর ইউনূস সাহেব সবাইকে ডেকেছেন। আমি দৃঢ়ভাবে, ব্যক্তিগতভাবে আশা করি, আমরা যারা দেশকে ভালোবাসি, যে ভালোবাসার ভিত্তি ছিল কিন্তু 5ই আগস্ট। ওই দিন কিন্তু আমরা কোনো দল মত, রক্তবর্ণ, আমরা কোনো কিছুই কিন্তু আমরা ওদিনকে বিবেচনা করি নাই। আমাদের সামনেই ছিল একটি স্বৈরশাসক, একটা দানব ছিল। ওই দানবকে টেনে নামাবার জন্য আমাদের যার অবস্থান থেকে যেভাবে আমরা মনোবৃত্তি নিয়ে, আমাদের যা সামর্থ্য ছিল, ওই সামর্থ্য নিয়ে যে আমরা এগিয়ে এসেছি। আমি তো মনে করি পাশের দেশ থেকে যে উস্কানিটা দেওয়া হচ্ছে আমাদের স্বাধীনতা ভূখণ্ডের উপর, আমরা মনে করি এটা আমাদের দেশের, আমরা ইতিমধ্যেই সামান্য ছোটোখাটো ব্যাপার নিয়ে, যে একটু সন্দেহ অবিশ্বাস নিয়ে আমরা একটু কেমন যেন একটু অগোছলো বা একটু আমরা মানে নড়েচড়ে আমরা করেছিলাম, রিল্যাক্স হয়ে গেছিলাম। আমি মনে করি এটা আমাদেরকে জাতীয় যে ঐক্যের জন্য আমাদের যেটা দরকার ছিল, এটা আমাদের
এই বাংলাদেশের মানুষের জন্য, জাতির রাষ্ট্রের জন্য আমাদের খুব উপকার করে দিয়েছে। আমরা বিশ্বাস করি এবং আমরা দেখবেন, আমি আপনার এই মাধ্যমে বলে দিতে চাই, বাংলাদেশের এই 17-18 কোটি মানুষ, তাদেরকে যদি আপনি মনে করেন তারা অসহায়, তারা শুধু ওই গাজার মতো আমরা নিঃশেষিত হয়ে আমরা শুধু মরেই যাব, না, আমরা বলে দিতে চাই এদেশের 3 লক্ষ সামরিক বাহিনী, আধা সামরিক বাহিনী এবং 17 কোটি মানুষের যে হৃদয়ের স্পন্দন, দেশকে আমাদের 71 সালের যেই মমত্ববোধ নিয়ে এই দেশের মানচিত্রের জন্য আমরা পাকিস্তানি হায়নাদের বিরুদ্ধে যেভাবে আমরা লড়েছিলাম, আজকে আমি একটা আপনার মাধ্যমে কথা বলতে চাই। আমরা কথায় কথায় রাজাকার বলি, 71-এ যারা পাকিস্তানের পক্ষ নিয়েছিল অবশ্যই তাদেরকে আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করি। এখন ফেলানি সহকারে আজকে যারা পাশের দেশ থেকে যারা কাঁটাতারের উপরে আমাদের ঝুলিয়ে রাখে, কথায় কথায় আমাদের বাংলাদেশের মানুষকে যারা হত্যা করে, তাদেরকে যারা প্রতিবাদ করে না, ওই মৃত্যু যাদের হৃদয়কে স্পর্শ করে না, আমরা 71-এর ওই রাজাকারদের থেকে তাদেরকে কোনো অংশেই তাদেরকে আমরা ভালো বলবো না, তাদেরকে আমরা ওই ঘৃণিত মানুষ হিসেবে তাদেরকে চিহ্নিত করব। সুতরাং আমাদের ন্যাশনাল যে আমাদের মাটির প্রতি আমাদের যে ভালোবাসা, আমি মনে করি এই ভালোবাসা আমাদেরকে, এই উস্কানিটাকে আমাদের সবাইকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার এবং আসলে আমার দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার জন্য আমি মনে করি এটা আমাদেরকে টনিক হিসাবে কাজ করবে। আমরা দেশকে ভালোবাসি, আমরা যে কোনো ঐক্যের ডাকের সাথে, মিলন ভাইরা আজকে যে জায়গার থেকে হোক এই দেশের মানচিত্র আমরা জানাচ্ছি। ভাই আমি তো পলায়ন করে যাই নাই, ওই যে আমার শ্রদ্ধ ভাই তো বলেছেন, এই দেশ থেকে যে পালিয়ে গেছে এবং যার 32 নম্বর সাই হয়ে গেছে, ওই সাই থেকে কখনো আর কোনোদিন ইমারত তৈরি হবে না। কোনো আদর্শের মুক্তিযুদ্ধের চেতনার শেষ যে একটু চিহ্ন, ওইটাও কিন্তু এদেশের জনগণ, আমরা এটাকে কখনোই আমরা সাই দেই না, কিন্তু ইতিমধ্যে কিন্তু শেখ মুজিবের কন্যা কিন্তু তার অপকর্মের কারণে এদেশের কাছে রায়টা কিন্তু পেয়ে গেছে। ওই সাই বর্ষ থেকে কখনো বাংলাদেশে আওয়ামী লীগের এবং ওই পরিবারের রাজনীতি এদেশে খুবই কঠিন এবং আর হবে না। আমি ব্যক্তিগত আমি বিশ্বাস করি ওই সাই বর্ষ থেকে কোনোদিন ইমারত হবে না, ওইখান থেকে সবুজের কোনো ডালপালার মেলবে না। সুতরাং যেমন রতন, আপনি এর আগে বলেছেন যে যেহেতু আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে আর ক্ষমতায় ফিরিয়ে নিয়ে আসা যাবে না, ভারত কেন এই চেষ্টাটা করছে, কেন বাংলাদেশকে অস্থির করতে চায়? আমাদের কোনো ডক্টর ইউনূস সাহেব তো এসেই বলেছে, নিশ্চিত ওই পাপেটগিরি ইউনূস সাহেবের উচ্চারণ করেন নাই তো, উনি তো বলেছেন, কোনো রাষ্ট্রপ্রধানকে বলেছে একটা পার্শ্ববর্তী দেশে তো আমাদের সম্মান আত্মমর্যাদা নিয়ে সমবন্টনের মধ্যে দিয়ে আমরা পাশের দেশের সাথে আমরা কিন্তু সম্পর্ক করব। আপনি দেখেন তো, শুধু বাংলাদেশ কেন, ইতিমধ্যে ভারত, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, কার সাথে এই আমাদের দাদা ভাইদের সম্পর্ক ভালো? শুধু আমরা কেন, সবার সাথে তাদের কিন্তু একটা প্রভুত্বের একটা মনোভাব, প্রভুত্বের মনোভাব। আমরা তো গোলামির শৃঙ্খলে তো আমরা তো ওই পিন্ডির থেকে এসে তো আমরা দিল্লির তো আমরা মানে গোলামি করতে পারি না, আমরা করতে পারি না সেটা। এবং এই জন্য আমরা মনে করি আমরা নিশ্চয়ই প্রতিবেশী দেশ, তাদের সাথে আমরা বন্ধুত্বপূর্ণ এবং সম্মানজনক, এবং আমাদের যা পাওনা, আমাদের যা প্রাপ্তি, সেই প্রাপ্তিগুলোর আলোকে যদি তারা আমাদের বড় ভাই শুধু পাশে থাকে, আমরা অবশ্যই তাদেরকে ওয়েলকাম জানাবো। কিন্তু একটা পতিত স্বৈরাচার, শুনেন, একমাত্র বাংলাদেশ আদানিকে যেভাবে ব্যবসা করতে দিচ্ছে, ডক্টর ইউনূসরা যদি এরকম কিছু কোম্পানিকে এনে বাংলাদেশকে লোপাট করে দিত, তাহলে ডক্টর ইউনূসরা ভালো হতো। বা আপকামিং আমাদের যে ইলেকশনের মাধ্যমে যে সরকার আসবে, তারাও যদি তাবেদারি করে, তারাও কিন্তু ইন্ডিয়ার মানে আমার ওই দেশের মনোরঞ্জন করে, তারা কিন্তু এদেশের মানে তাদেরকে খুশি করে এদেশের মানুষ মানে ভবিষ্যতে আর রাজনীতিটা করে। মানে সবের উদ্দেশ্য কি একটি তাবেদার তৈরি করা বাংলাদেশে, এরকম কোন? অবশ্যই তারা তাবেদার না রাখতে তারা কি বলে, আপনাকে একটা ছোট্ট কথা দেখুন, একদিন রিজভী আহমেদ একটা আমাদের 2 মাস যখন তালা বন্ধ করে বিএনপি অফিসটা রেখেছিল, রিজভী ভাই তালাটা ভেঙে তার পার্টি অফিসে তার অধিকার পার্টি অফিসে ঢুকলো। আপনার মনে আছে প্রধানমন্ত্রী একটা গান গেয়েছিল, গানটা আপনার গান বা কবিতাই টাইপের না না একটা সরি, আমি আমার পরবর্তী ইয়েতে ওই গানটা যে উনি গেয়েছিলেন, মিলন আপনার মনে আছে? আচ্ছা আমরা শুনবো। আচ্ছা আমি ওই গানটা করি, আমি গানটা বলি, আমার একটা উত্তর আমি পরবর্তীতে আমি দেবো, আমি এই মুহূর্তে বলে গেছি। আমি শুনবো আবার আপনার কাছে গোলাম সরোয়ার মিলন, যেটি রতন ভাই বলছিলেন যে ভারত যে বাস্তবতা থেকে আসলে অনেক দূরে, আপনি বলছেন যে মনোভাব পরিবর্তন করতে হবে। মিলন ভাই আমি একটু বলি নি, হাম তুম এক কামড়ে মে বন্ধ আর চাবি খো যায়। আপনাকে একটা কথা বলি, আমরা যদি স্মৃতিপটে যদি আমরা এত কিছু যদি আমি ভুলেই না যাই, মনে আছে হাসিনা ভারতে গেল, মোদির সাথে
একটা রুমে গেল, পর্দাটা টেনে দিল। তো আসলে তো হামতুম না, হাসিনা আর মোদি ও তারা তো কামড়ামে বন্থা। ওইখানে কি হয়েছে, ওই মানে ওই ঐক্যের টানিয়ে কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশে যা হচ্ছে, রিজভী আহমেদের ওইটা দোষ ছিল না, দোষ ছিল ওই দুই রাষ্ট্রপ্রধান ওইখানে পর্দার ভিতরে এই বাংলাদেশকে আগামী দিনের বাংলাদেশে কিভাবে চলবে, আমার মনে হয় যে ষড়যন্ত্রটা ওইখানে হয়েছে। সুতরাং রিজভী আহমেদের দোষ নাই, দোষ হলে আজকে পতিত স্বৈরাচার ওইখানে যা করেছিল তার বাস্তব প্রতিফলন এই দেশবাসী আজকে ভোগ করতেছে। কামরুজ্জামান রতন, আমি আপনার কাছে আবার আসবো। গোলাম সরোয়ার মিলন, ষড়যন্ত্র কি সীমান্তের ওপারে কিনা, যেটি কামরুজ্জামান রতন বলছিলেন? শুনেন, আপনি যে সাবজেক্টটা রেখেছেন যে বাংলাদেশের ভারতের যে টানাপোড়েনটা, এটা তো বললামই প্রথম অংশে যে তারা এই পরিবর্তনটাকে গ্রহণ করতে পারে নাই, মানে এটাকে কোপ মানে এটার সাথে তারা নিজের মনোভাব কী করতে পারে। এখন বাস্তবতা তাদেরকে উপলব্ধি করতে হবে এবং পাশাপাশি আমাদেরকেও কিন্তু বৃহৎ দৃষ্টিভঙ্গি নিয়ে প্রতিবেশী সুলভ আচরণটা করতে হবে। এই কারণ আমরা কিন্তু শত্রুতা চাই না। কারণ এখন এই যে ভারত যেটা করতেছে, এই যে বাংলাদেশ হাই কমিশন আক্রমণ করলো, পতাকাই করলো, পাশাপাশি আমাদের রপ্তানি বন্ধ করে দিয়েছে, এটা তো কোনো বন্ধু প্রতিম দেশের না। যদিও আজকে ভারতীয় রাষ্ট্রদূত বলেছেন যে আমরা সম্পর্ক চাই, তো সেটার প্রমাণটা আমরা দেখতে চাই। যদিও তারা, রতন বলে গেছে এই কথাটা, তারা দিল্লি থেকে তারা ওইটার জানাইছে, দুঃখ প্রকাশ করছে, ঠিক আছে, ভালো কথা। আপনি যেটা বললেন হাসিনাকে ফেরত দেবে, আমি মনে করি হাসিনা আওয়ামী লীগ নতুন রূপে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন যদি হয়, সেখানে যারা ভালো আছে তারা ফিরে আসতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু তার ফেরার কোনো যে অবস্থা নাই, না, প্রশ্নটা ওখানে যে তার ফেরার যেহেতু সম্ভাবনা নাই, তাহলে কেন ভারত জেনেও কেন করতেছে? এই কারণে করতেছে বাংলাদেশকে একটা, কারণ ওই যে বললাম তার যে বিনিয়োগ ছিল, তার যে উদ্দেশ্য ছিল, সে তো এখন পাচ্ছে না। সে এখন যাতে ভবিষ্যতে পায় কিংবা একটা নার্ভের উপর, মানসিক একটা চাপের উপর রেখে যদি আদায় করা যায়, তাহলে কিন্তু দেখবেন সব ঠিক হয়ে যাবে। এখন যদি ইউনূস সাহেব যে কথাটা বলছিল, হাসিনা যেইভাবে যেটা বললো, জুদার করে দিছিল রাজনীতির ক্ষেত্রে, কূটনীতির ক্ষেত্রে, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, অসম বাণিজ্যের ক্ষেত্রে, ফেলানিকে মৃত্যু গুলি করে মারার পরও যে হয়েছিল, সেরকম যদি বলে ঠিক আছে তোমরা যা ইচ্ছে তাই করো, আমরা তোমাদের সাথে আছি, দেখবেন যে সব কিছু ঠিক হয়ে গেছে। এখানে এখন প্রশ্নটা আসছে পারস্পরিক একটা সম্মান, মর্যাদা এবং সমতার ব্যাপার। আমি যেটা বলতে চাই, ওই যে একটা খুব ভালো কথা বলছে যে বিভাজনের কথা। 53 বছর হয়ে গেছে বাংলাদেশটা আমরা স্বাধীন করেছি। এখানে মুক্তিযুদ্ধ, রাজাকার, বিভাজনটা দরকার না। হ্যাঁ, আমি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করব। মুক্তিযুদ্ধের চেতনা কী ছিল? একটা সামাজিক ন্যায় বিচার ভিত্তিক, একটা সমতাভিত্তিক সমাজ এবং একটি গণতান্ত্রিক সমাজ। কিন্তু সেটা তো 53 বছরে, আজকে আমি বলবো যে এখানে সব দলেরই কম বেশি দায় আছে, আওয়ামী লীগের দায়টা বেশি। এই কারণে ওই যে যেটা বললাম, বিগত 15 বছরে একটা অলিগার এখানে আওয়ামী লীগকে, আমি এখানে জানি না আমি রতন কিংবা ওনারা কীভাবে নিবে, এখানে সেই তার একটা গোষ্ঠীতন্ত্র, চোরতন্ত্র তৈরি করছিল, যেটার মাধ্যমে সে লুণ্ঠন করেছে 28 লক্ষ টাকা, যেটার মাধ্যমে তাদের 28 লক্ষ কোটি টাকা। সুতরাং এই জিনিসটাকে আজকে বুঝতে হবে। সুতরাং তাদেরকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, তাদের বিচার হইতে হবে যারা জড়িত। আমি কিন্তু আবারও বলছি, আওয়ামী লীগের যারা ভালো তারা যদি রাজনীতি আসে, যে কারণে কিন্তু বিএনপির মহাসচিব কিন্তু একটা বিজ্ঞচিত স্টেটমেন্ট করেছেন, তারেক রহমান কিন্তু একটা বিজ্ঞচিত করেছেন যে আমরা কাউকে নিষিদ্ধের পক্ষে না, জনগণ নিষিদ্ধ করবে, জনগণ সেটা নির্বাচনের মাধ্যমে, এবং এটাই হওয়া উচিত আমাদের। সুতরাং আওয়ামী লীগকে যদি ভবিষ্যতে জনগণের কাছে সামনে আসতে হয়, তাদেরকে সেইভাবেই আসতে হবে। এবং আমি মনে করি যে সাথে আমি যে দলে ছিলাম, এরশাদ সাহেবের ক্যাবিনেট ছিলাম, জাতীয় পার্টিরও দায় আছে। জাতীয় পার্টির যেমন এরশাদ সাহেব মৃত্যুর পরে এই দলটাকে তো সেইভাবে নিয়ে গেছে, ওই ইতিহাস বলতে গেলে অনেক সময় লাগবে। আজকে আমি মনে করি তাদেরকেও যারা এই দায়কে স্বীকার করে, ওই যে কী বলে, তওবা করে শুদ্ধ হইতে হবে। এই শুদ্ধতা যদি না হয়, এদেরকে ভবিষ্যতে কেউ দেবে না। তাই আমি যেটা বলবো যে উনি যেটা বলছিলেন, আপনি যেটা বলছেন জাতীয়তাবাদের কথা, দেখেন এখন আমরা আওয়ামী লীগ বলতো বাঙালি জাতীয়তাবাদ, আমরা বলতাম বাংলাদেশি জাতীয়তাবাদ। বাঙালি জাতীয়তাবাদটা হলো অসম্পূর্ণ, বাংলাদেশি জাতীয়তাবাদটা হলো সম্পূর্ণ। এই কারণে এই ভৌগোলিক ভূখণ্ডে আপনি বাঙালি, ছোট ছোট জাতিসত্তা সহ হিন্দু, মুসলিম, আমরা বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমরা বাংলাদেশি। আজকে আমি যদি নিজেকে বাংলাদেশি, আমার এক হিন্দু ভাই যদি বাংলাদেশি পরিচয় দিতে পারে, এবং সে যদি ন্যায় বিচার, সুবিচারের ব্যবস্থা যদি আমরা করতে পারি, যে আকাঙ্ক্ষাটা নিয়ে হচ্ছে, তাহলে তো তখন আর এই সংখ্যালঘু থাকবে না, সংখ্যাগুরু থাকবে না। আজকে আমরা সেটাই করতে চাই, কিন্তু এটাকে ডাইভার্ট করতে চাচ্ছে আজকে এই, আমি বলবো ভারত না, ভারতের কিছু মিডিয়া এবং ভারতের কিছু লোকেরা। আমি শেষে এইটুকু বলবো যে আমার মনে হয় যে
আজকে এক জাতীয় ঐক্যের কথা বলছে। এই ঐক্যটা আশা করি আগামীকালকে যে আহ্বান জানাবেন ডক্টর ইউনূস, সেই ঐক্যটা আমাদের দরকার। এবং সেই ঐক্যের মাধ্যমে আমি যেটা প্রথমেই বলেছি যে আমরা একটি বাংলাদেশি এই চেতনাবোধ, এই দেশপ্রেম, এই মমত্ববোধ, এটা যদি আমাদের ভিতর জাগ্রত হয়, এবং সেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান থাকবে না। আমরা এই ভিত্তিতে আমরা যে রিফর্মের কথাটা, কারণ রিফর্ম তো চলমান প্রক্রিয়া, নির্বাচিত সরকারই করবে, তবে ইমিডিয়েট রিফর্ম, গুরুত্বপূর্ণ রিফর্ম, গুরুত্বপূর্ণ সংস্কারগুলি অবশ্যই করতে হবে। সেটা আলোচনার সাপেক্ষে 1 বছর, 1.5 বছর, 2 বছর, যেটাই হোক, জাতীয় ঐক্যের ভিত্তিতে আগামীকালকে একটা রূপরেখা পাবে। এবং জানুয়ারির মধ্যে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা জাতির সামনে একটা রোডম্যাপ, একটা পথ চলা, একটা পথরেখা, একটা উপস্থাপন করবেন, তাহলে মানুষ আশ্বস্ত হবে। এবং আপনি দেখেন অলরেডি নির্বাচনী ট্রেন ছেড়ে দিয়েছে, কিন্তু আজকে নির্বাচন কমিশন ভোটার তালিকা বলছে যেটা আপডেট করছে 2রা জানুয়ারি করবে। হ্যাঁ, বর্তমানটা প্রকাশ করবে 2রা মার্চ, এবং হালনাগাদ শুরু হবে ওই মাস থেকেই, এবং আগামী বছর 2 মার্চ। সুতরাং এটা হয়তো এই বছর যাবে, যেটা আমি বিভিন্ন টকশোতে আপনারা এখানে বলে গেছে যে এই বছরটা তাদের এই প্রক্রিয়া যাবে। তাহলে 2026-এ কখন নির্বাচন এটা বলে দেখ। এটা বললে তাহলে আমরা সেই পাশাপাশি সমান্তরালভাবে সেই সংস্কার কর্মসূচিগুলি চলবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমরা আজকে দেশটাকে ভারতের সাথে আমরা একটা সুসম্পর্ক রাখতে চাই, মর্যাদার ভিত্তিতে, আত্মমর্যাদা এবং সমতার ভিত্তিতে। সুতরাং এইটাই হোক আমাদের চেতনা, এবং এটা আমার বিশ্বাস করে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছে, এইটা কিন্তু আমি মনে করি এটা তার কিন্তু রাইট নাই, যে একটা কি বিধানসভায় যদিও সে বলেছে, আজকে লোকসভায় সেটা সে বলছে, লোকসভায় বলছে, সে বলতে পারে তাদের দেশের এই কথা। দেখেন তাদের কাছে আমার মনে হয় তার জানার দুর্বলতা আছে বা অজ্ঞতা আছে। শান্তিরক্ষী মিশন এইভাবে মোতায়েন হয় না। বাংলাদেশ গভর্নমেন্টকে চাইতে হবে যে আমার দেশের এই অবস্থা, তাকে সে জানার সীমাবদ্ধতা আছে। আমার মনে হয় সে কিন্তু জেনেও কিন্তু এই কথা বলছে কেন জানেন? সে ইন্টারনাল যে তার যে সেন্ট্রালের রাজনীতি, এটাকে সে দেখাতে যে আমি তোমার সাথে আছি, কিন্তু আসলে কিন্তু সে জানে যে এটা হবে না, মোদি এটা করবে না, মোদির কথায় কোনো শান্তিরক্ষী আসবে না। এটা হলো তার ট্রিক্স। এদিকে সে মানে ইন্ডিয়ানদের একটা সেন্টিমেন্ট সে করলো। আমি আপনার কাছে আবার আসবো কমোডোর সানাউল নোমান, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম। আপনি জানেন যে আজ ভারতের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল, এবং একটা কড়া প্রতিবাদ বাংলাদেশের পক্ষ থেকে করা হয়েছে। ভারত সুসম্পর্ক চায়, ভালো সম্পর্ক চায়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, তিনি সেটি বলেছেন সেখানে। গোলাম সরোয়ার মিলন ভাই বললেন, আসলে ভারতের সঙ্গে সুসম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব কি না, বাস্তবতা কি তেমন? আজকের যে প্রেক্ষাপট, এটা যদি বলি, এটা হচ্ছে একটা কূটনৈতিক শিষ্টাচার, ট্র্যাডিশন, প্রথা, যে কোনো কিছু যদি একটা যে হোস্ট কান্ট্রি আছে বাংলাদেশ ভারতের ডিপ্লোম্যাটদের জন্য, সো বাংলাদেশের এগেনিস্টে যদি কোনো কিছু হয়, প্রতিবাদ করা বা কোনো মন্তব্য করার জন্য তাদের হোস্ট কান্ট্রি ডাকতেই পারে, সেই হিসেবে আসছে। এবং তারা ডিপ্লোম্যাটিক্যালি উত্তর দিয়েছে যে আমরা ভালো সম্পর্ক চাই। সো এটা হবে কি হবে না এগুলোর উপর নির্ভর করে অনেকগুলো উপলক্ষ উপকরণ দেখলো যে তাদের অ্যাক্টিভিটিসগুলো কি হোস্টাইল অ্যাক্টিভিটিস না ফ্রেন্ডলি অ্যাক্টিভিটিস আমাদের আছে। ভারতের জনগণের না হলেও বিশেষত এই বিজেপি সরকারের কিছু কিছু অ্যাক্টিভিটিস তাদের স্টেটের জন্যই একটা মাসুল শো করার প্রবণতার জন্য এটা হয়েছে হয়তো, যে আমরা যখন সাবমেরিন কিনলাম তখনই তারা বিরোধমূলক, হ্যাঁ, তারা যেটা করেছে যে আপনার বাড়ির, আপনি ধনী মানুষ, আপনার বাড়ি তো 2টা পাহারা দেওয়ার কুকুর আছে, আমি আপনার বন্ধু মানুষ, আমি ভাবলাম যে আমিও দেখি কুকুর 2টা পালতে পারি না, ইটস এ সিম্বল অফ মাই অ্যারিস্টোক্রেসি। তো কেনার পরে আপনি দেখলেন যে ও তো কুকুর কিনে ফেললো, আমার মতো অর্থ সামর্থ্য নাই, তারপরেও কিনলো, শখ। তো আমি তো একক ছিল যে আমার বাড়িতে শুধু পালা কুকুর থাকে। তো আপনি যেটা করলেন, বন্ধুত্বের খাতিরে আমার কুকুরগুলো মারার আপনি কোনো নিজে পরিকল্পনা নিলেন, কারণ আপনার তো নেম এন্ড ফেম নষ্ট হয়ে যেতে পারে, যে বন্ধুর কুকুর মেরে ফেলছে, সে তো নিজে কুকুরটিকে বলে। আপনি কি করলেন, আমার যে এনিমি আছে তার কাছে আপনি কুকুর মারার বিষ দিয়ে দিলেন। যদি মেরেই ফেলে বলবে কি আমি তো কিছুই করি না, তুমি তোমার কুকুর রক্ষা করতে পারো নাই, ওই তো মেরে দিয়েছে। মায়ানমারকে মিসাইল 2টা দিয়ে দিল সাবমেরিন ধ্বংস করার জন্য। সো এটা দিয়ে সিম্বল বোঝা যায়, এটা রাষ্ট্রের না হলেও বোঝা যায়। তো যেটা হয় আর কি, পৃথিবীতে আসলে মাসুল সবসময় ছিল, এটা থাকবেই। প্রতিবেশী হিসেবে তারা বড় রাষ্ট্র যেহেতু ভৌগোলিকভাবে তারা এটাই চেষ্টা করবে। তবে সারা মাঠে ফুটবল খেলার মতো যদি বেশি খেলে, সুন্দর খেলতেই পারে, কিন্তু স্কোর করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা যারা ছোট ডিফেন্ডার আছি, বুঝছেন না, একজনকে ভালো করে স্ট্রাইকারকে গার্ড দিলে স্কোর করতে পারবে না ইন্ডিয়া, বুঝছেন। যে যাই বলুক, যেমন এখন ইউটিউব ওটাতে খুব আসতেছে, আমাদের এদিক দখল হয়ে যাচ্ছে, সেদিক দখল হয়ে যাচ্ছে, কাল্পনিক অকাল্পনিক
অনেকভাবে আসছে, নানা প্রোপাগান্ডা চালাচ্ছে, বিভিন্ন তারা। প্রোপাগান্ডা চালাচ্ছে। এখানে আমাদের লোকজন একটু হতাশ হচ্ছে অথবা চিন্তা করতেছে, ভাবছে কি যে হচ্ছে, যেন কি হবে হয়, কি না। সরি, আমি সমকালীন এই রাজনীতি থেকে এই ডিপ্লোমেসির বিষয়টায় যদি আসি, শেখ হাসিনা ওখানে পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়েছে, রাজনৈতিক আশ্রয়। এই আশ্রয়গুলোর বিভিন্ন উপকরণ উপলক্ষ থাকে। এই আশ্রয়ের পরে উনি আসামিকে দিবে কি দিবে না, এগুলো একটা ডিপ্লোম্যাটিক রিলেশন। সত্যিকার অর্থে কি আন্তর্জাতিক আইনগুলো একটা প্রথাই অনেক সময় করে কি এই আন্তর্জাতিক আইনকে কিন্তু যার মাসুল আছে তারা কিন্তু থাম ফিঙ্গার দেখায়। যেমন আমার মনে হয় শেখ হাসিনার বিরুদ্ধে যতই বিচার করুক, আমি যদি ইন্ডিয়ার ডিপ্লোমেসিটা বুঝি, তারা কখনই শেখ হাসিনাকে যত চাপই বাংলাদেশ দেখ, আন্তর্জাতিক চাপও আসলে তারা শেখ হাসিনাকে জীবিত অবস্থায় হস্তান্তর করবে বলে আমার মনে হয় না। এটা আমার বিশ্বাস, খুব দৃঢ় বিশ্বাস। আর ওনার হয়তো স্বাভাবিক মৃত্যু যদি হয় হবে, কিন্তু এখানে এনে মনে হয় না কিছু করতে হবে। ইন্ডিয়া এটা দিবে না, ইন্ডিয়ান এই সরকার না, ইন্ডিয়ান স্টেটই দিবে না ওনাকে। অতএব এই অ্যাসাইলামের থেকে একজন অ্যাসাইলামের লোক কিভাবে কি করবে না করবে, এই চাপগুলো আমরা দিতে পারি। যে তারা এই অ্যাসাইলামের ক্যারেক্টার ভঙ্গ করে, আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে উনি এখান থেকে যে কথাবার্তাগুলো বলেন এগুলো এই দেশের মানুষ পছন্দ করে না। এখন এদেশের মানুষ পছন্দ করুক কি না করুক, এই মূল্যায়নটা ইন্ডিয়ান সরকার করবে কিনা, বিজেপি সরকার করবে কিনা, তাদের ব্যাপারে। এতে তাদের লাভ লস কি আছে না আছে, ইন্ডিয়ান সরকারের প্রতি এদেশের মানুষের যে মনের মনোকঠায় হৃদয়ের মধ্যে কতটুকু স্থান থাকবে কি থাকবে না, এই স্থান তাদের পাওয়ার দরকার আছে না নাই, স্থানচ্যুত হবে না কি হবে, এটা তাদের ব্যাপার। ইট ইজ দেয়ার বিজনেস। সো তারা কোন ধরনের রিলেশন তারা তৈরি করতে চায়, কিন্তু আমরা ভালো রিলেশন চাই। তো এরপরে আসেন ব্যালেন্স অফ পাওয়ার বলতে একটা কথা আছে। অনেকে আমাদের দেশে অনেকেই হয় যে চট্টগ্রামে এই দিক বোধহয় কেউ নিয়ে নিল, পশ্চিম দিকে নিয়ে নেই, এগুলো দেখা যায়, চিকেন নেক নিয়ে কথা হয়। সো ব্যালেন্স অফ পাওয়ার, যেমন রাষ্ট্র দখল করার ইতিহাস যেমন আছে, বেদখল হওয়ারও ইতিহাস আছে। এক মাগে পৃথিবীর রাষ্ট্রীয় কাঠামোর কোনো শীত কখনোই যায় নাই। অতএব আমাদের খুব শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। তবে আমাদের যে স্ট্র্যাটেজিক্যালি যে পার্টনার আছে তাদের সাথে আমাদের চুক্তি করতে হবে, এই কারণ তাদেরকে বিশ্বাস করা এখন মানে অবিচল আস্থা জ্ঞাপন করার মতো ৭১-এর যে বিষয়টা ছিল, এমন আস্থা থেকে ভারত নিজে সরে গেছে। আমরা কিন্তু তাদেরকে সরাইনি, তারা নিজেরা সরে গেছে। কারণ ভারত এত বড় একটা গণতান্ত্রিক রাষ্ট্র, এত বড় শিল্প, শিক্ষায়, সংস্কৃতিতে, সবকিছুতেই তারা একটা মানে পৃথিবীর ঐতিহ্যের একটা দেশ ভারতবর্ষ। আমরা উই আর দ্য পার্ট অলসো। তো কিন্তু তারা কিন্তু এই একটা সরকার যে গণতান্ত্রিক পদ্ধতিতে আসলো না, এমনভাবে নগ্নভাবে সাপোর্ট দেওয়াটা আমার মনে হয় বাংলাদেশের সমস্ত আপামর মানুষ, বিশেষত যারা দেশপ্রেমিক নিরপেক্ষ এবং যারা নাকি বিগত সরকারের সাপোর্টার কর্মী আছে, তারাও মনে মনে ব্যথিত। মুখে যাই বলুক রাজনৈতিক কারণে, কিন্তু ভিতরে বোধহয় তাদেরও পেইন হচ্ছে যে এই এতগুলো টাকা কিভাবে পাচার করলো, এই পরিবারটা কেন করলো, এই পরিবারটা তো আমরা বিশ্বাস করতাম। এখন আসেন, আমি ছোটোখাটো জিনিস বলে ফেলবো, ব্যাখ্যার বেশি সুযোগ নাই, তো সময়ও নাই। যে এই যে পার্সন এবং প্রপার্টি নিয়ে ইন্টারভেনশন করা যায়, তো ইন্টারভেনশন কে করতে হবে, জাতিসংঘ বলতে একটা কথা আছে তো, এবং ইন্টারভেনশন করতে হলে ওই দেশের প্রয়োজন লাগবে, স্বীকৃতি লাগবে ইন্টারভেনশনে। তো প্রপার্টি এবং পার্সন শুধু বাংলাদেশের মানে সুরক্ষিত না অরক্ষিত, এটা একজনের চোখে দেখলেই তো হবে না, একটা গোষ্ঠী অরক্ষিত ভারত বললেই তো হবে না, আমরা আসলে অরক্ষিত না। তাহলে ওইখানের মুসলমান তো অরক্ষিত না সুরক্ষিত, সেই নিয়েও কথা হইতে পারে যে মিশন কোথায় যাবে। এরপরে আপনি আসেন, এই সমস্ত জিনিস যদি হয়েও যায় কখনো, মন্ডনীতি, তারপরে ধরেন পরে এসে আবার শুনবো, কারণ আমাদের আর একটা বিরতি এগুলো নিয়ে সময় এসেছে। দর্শক, লেট এডিশনে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, শুরু হলো আপনাদের প্রিয় অনুষ্ঠান এসএটিভি সংলাপ। বিগত গভর্নমেন্টের সময় আমরা দেখছি যে আমাদেরকে সংবাদপত্রের বলেন, গণমাধ্যম বলেন, সব কিছুর স্বাধীনতা একেবারেই ছিল না। সাবেক প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বলতেন দেইক বিদ্যুৎ বন্ধ করে। বাংলাদেশ ব্যাংক থেকে অন্যান্য ব্যাংকগুলোর যে এখন বাস্তব অবস্থা রয়েছে, সেটা কিভাবে সামাল দেবেন? আওয়ামী লীগ রাজনীতি শেষ করে দিয়েছে, দেশ শেষ করে দিয়েছে, সব ধ্বংস করে দিয়েছে। একটা নির্বাচন করে ফেললাম, কেউ একজন আবার তার জায়গায় বসলাম এবং দখলদারিত্বের পুনঃস্থাপন হলো, সেটা তো আমাদের চাওয়া না। একটা ফ্যাসিস্ট সরকার পুরো রাষ্ট্র ব্যবস্থাটাকে, তার প্রতিষ্ঠানগুলোকে পকেটে ঢুকিয়ে শাসন করেছে। তাদেরকে বাদ দিলে হবে না, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে উপযুক্ত বিচার করে ছেড়ে দিতে হবে। প্রিয় দর্শক,
শুরু হলো আপনাদের প্রিয় অনুষ্ঠান এসএটিভি সংলাপ। বিগত গভর্নমেন্টের সময় আমরা দেখছি যে আমাদেরকে সংবাদপত্রের বলেন, গণমাধ্যম বলেন, সব কিছুর স্বাধীনতা একেবারেই ছিল না। সাবেক প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বলতেন দেইক বিদ্যুৎ বন্ধ করে। দেখছেন এসএটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। কামরুজ্জামান রতন, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম, গোলাম সুরন মিলন একটি কথা বলেছেন যে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে একটি চাপ তৈরি হয়েছে। আপনি কি মনে করেন যে সেখানে যে হিন্দুত্ববাদী সরকার আছে বিজেপি, সেই বিজেপি যেহেতু তারা হিন্দুত্ববাদের উপর নির্ভর করে ক্ষমতায় থাকে, তার একটা প্রচ্ছন্ন প্রভাব বাংলাদেশে পড়ছে কিনা? ওই দেশটায় তো বিজেপি মানেই তো ভারত না। গত ইলেকশনে দেখেন, সে তো মনে করেছে 400 সিটের উপরে সে পাবে, আসলে তো সে পায়নি। সেও কিন্তু শরিকদার হয়েই কিন্তু সে কিন্তু ক্ষমতায় সে আজকে আসে। আমি মনে করি বিশেষ করে কলকাতার একটা যে চিত্র, এদেশের মানুষ যে পরিমাণ চিকিৎসার জন্য, ব্যবসা বাণিজ্য এবং ওই দেশে যে পরিমাণ ভ্রমণের জন্য বাংলাদেশের মানুষগুলো যেত, এবং আমি তো মনে করি কলকাতার অনেকাংশের অর্থনৈতিকভাবে তাদের হসপিটাল, তাদের ব্যবসা বাণিজ্য সব দিক থেকে বাংলাদেশ যদি না যায়, এই চাপটাই এই মোদী সরকারের উপর প্রথম পর্বে তারা ইন্টারনাল। আমি আপনাকে অনেরে এই কথাটা বললাম, শুধু চাপ আমাদের বেশি খেললে নিজের যে খেলার মধ্যে পড়তে হবে, অপরের জন্য ফাঁদ করতে গেলে নিজেও কিন্তু ফাঁদে পড়বে। আপনি দেখবেন এই কলকাতার মানুষরাই যারা আজকে ব্যবসা বাণিজ্য সহ চিকিৎসা থেকে বঞ্চিত হবে, এদেশে মানুষ ধরেন আমার হায়াতর বা আমি একটু উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাব, আমি যে কলকাতায় যেতে পারবো, সেখানে আমি ব্যাংকক যাব, সিঙ্গাপুর যাব, আদার্স যে কোনো দেশে যাব, এবং বাংলাদেশের আজকে যতগুলো বড় বড় চিকিৎসালয় আছে আমরা দরকার ওইখানে যাব। কিন্তু এদেশের মানুষের কিন্তু একটা ইগো কাজ করে। কিন্তু আমি মনে করি তারা বিগত 15 বছর এদেশের মানুষের সঠিক পালস অনুধাবন করতে পারে না, দেখেই এই স্বৈরাচার হাসিনার পতন হয়েছে। তারা কিন্তু দলের সাথে এবং হাসিনার সাথে তারা সম্পর্ক করেছিল। এদেশের 17 কোটি এবং 11 কোটি মানুষের পালস কিন্তু তারা ধারণ করে নেয় মোদী সরকার। আমি মনে করি তারা পরবর্তীতে এই সাফারিংসটা এই মোদী সরকারের হবে, এটা আমার বিশ্বাস। কারণ এই বাংলাদেশের উপর সে অনিজ্যভাবে শুধু হাসিনাকে খুশি করতে গিয়ে এবং হাসিনার অপকর্মের সায় দিতে গিয়ে সে এই বাংলাদেশের উপর, আপনি দেখেন ইসকন বা হিন্দুদের উপর আসলে যদি কিছু হতো, কোথায় এদেশে দেখেছেন হিন্দুদের কোনো তাদের উপর যে কোনো মানে অত্যাচার হচ্ছে কোথাও প্রতিবাদ দেখেছেন আপনি? আমরা তো দেখছি না। আমরা তো হিন্দু বৌদ্ধ সংখ্যালঘু এই শব্দটাই তো আমি ব্যক্তিগতভাবে বলতে নারাজ। ওর হিন্দু সম্প্রদায় সবাই বাংলাদেশি, সবাই আমরা বাংলাদেশি, এবং আমাদের পাশে যেরকম ওরা থাকে, আমরা তো এই দেশের বসবাসযোগ্য আমি মনে করি একটা উৎকৃষ্ট একটা দেশ, একটা এক্সাম্পল দিতে পারে পৃথিবীতে, একটা সম্প্রীতির একটা দেশ। এই দেশকে যেভাবে একটা ব্র্যান্ডিং করতে চাচ্ছে এদেশে হিন্দু সম্প্রদায়ের উপর একটা নির্যাতন, আমি বিশ্বাস করি এদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষও বিশ্বাস করে না। সুতরাং আজকে যে ফাঁদে বাংলাদেশকে আনস্টেবল করতে চাচ্ছে, আমি মনে করি আগামীতে এই সরকার মোদী সরকার এর ফাঁদে নিজেই পড়বে। কামরুজ্জামান রতন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলোচনা শেষ করতে চাই গোলাম সুরন মিলন। মিলন ভাই, একদম আলোচনার শেষ দিকে চলে এসেছি। টানাপোড়েন নিরসনে আসলে জাতীয় ঐক্যই যথেষ্ট কিনা? অবশ্যই, এটা ছাড়া তো কোনো বিকল্প কোনো রাস্তা নেই। আমাদের জাতীয় ঐক্য যত স্ট্রং হবে, তত ভারতের ভিতরই ভারতীয় সরকারের একটা উপলব্ধির জায়গাটা তৈরি হবে বলে আমি মনে করি, যে না এখানে তো কোনোভাবেই করা যাবে না। সুতরাং এখানে কোনো অতীতের কোনো ব্যক্তির সাথে কিংবা কোনো দলের সাথে সম্পর্ক না, এখানে করতে হবে জনগণ টু জনগণ, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, যেই আসুক। মানে আপনি একটা কিন্তু এই মনোভাব কি ভারত সরকারের আছে কি না আপনার? কারণ আমরা দেখলাম 5 আগস্টের পরেই কিন্তু সর্বদলীয় বৈঠক করে তারা, আমি এই কথার উত্তরটা প্রথম দিয়েছি, তারা 24-এর এই পরিবর্তনটাকে তো তারা নিতেই সব দলই নিতেই পারে নাই, তারা বুঝতেছে না। এবং আমাদের বাংলাদেশেও যারা অনেকে নিতে পারে নাই, আমি বলবো যে 24-এর এই যে আকাঙ্ক্ষা, ওরা যে বৈষম্য বিরোধী, এবং ওরা কিন্তু দেখেন আমি যে কথা বলেছি যে মুক্তিযুদ্ধের চেতনা এবং 24-এর এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, এই দুইটার সমন্বয়ে আগামী দিনের বাংলাদেশ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে 5 তারিখের পূর্বের বাংলাদেশ যেটা ছিল। এবং আপনি দেখেন হিন্দুদের ভাইদের উদ্দেশ্যে বলতেছে, 5 তারিখের আগে বাংলাদেশে বিভিন্ন আমলে কম বেশি হিন্দুদের হয়েছে না, হয়েছে তো, তখন ভারতের কি প্রতিক্রিয়া দেখেছি? তাহলে কি বোঝা যায় যে এই হিন্দু এটা ইস্যু, ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসের এটা একটা ইস্যু।
হিন্দু কার্ড করছে, আনসার কার্ড ব্যবহার করেছে, এই ইস্যুটা যাতে ভারত সরে আসে, ভারত যাতে একটা সুসম্পর্কের মধ্যে দিয়ে এটা করে। শেষ কথা, বিশ্বের বড় বড় মিডিয়াকে ডক্টর ইউনূসের সাথে সেটা সম্ভব, মিডিয়াকে ডেকে এনে, আপনারা তো আছেনই আমাদের দেশীয় মিডিয়া, বিশ্বের মিডিয়াগুলিকে ডেকে এনে আমাদের অবস্থানটাকে ক্লিয়ার করা এবং বলা, দেখো ছেড়ে দিলাম, তুমি দেখো এখানে কোথায় হিন্দুদের প্রতি কি। মিলন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। গোলাম সরোয়ার মিলন, আলোচনা শেষ করবো। কমোডোর সানাউল নোমান ভাই, আলোচনা শেষ করতে চাই, যেটি আন্তর্জাতিকভাবে কণ্ঠ সোচ্চার করার ক্ষেত্রে বাংলাদেশের, আপনি জানেন যে যেটি মিলন ভাই বললেন যে সেভাবে আসলে সেটি বেশ উত্তম হবে নাকি কূটনৈতিক তৎপরতার মাধ্যমে উত্তেজনা প্রশমন সেটি বেশি? আমি মনে করি দুটারই দরকার। একটা কূটনৈতিক যে কৌশল আছে, এটা দিয়ে যেমন যুদ্ধ ব্যর্থতার জন্য যুদ্ধ শুরু হয়, আবার যুদ্ধ বন্ধও করা যায় কূটনৈতিক কৌশলে পৃথিবীর অনেক। এটা আমাদের রাখতে হবে যে ডিপ্লোম্যাটিক মিশন কোরগুলো আছে তাদের সাথে ঘন ঘন ব্রিফিং করবে পররাষ্ট্র মন্ত্রণালয়, এটা আমি আশা করি। আর দুনিয়াটাই হয়েছে এখন ফটো জার্নালিজমের সময়, অতএব দেশি সাংবাদিক বিদেশি সাংবাদিককে নিয়ে আসুক 1 মাসের জন্য, মাত্র 1 মাসের জন্য, এনে যেখানে ভারতের যে মিডিয়াগুলো যেখানে বলে এখানে হয়েছে ওখানে হয়েছে, ঠিক ওখানে যাবে, ওখানে কি হয়েছে ওখানে সাক্ষাৎগুলো দেখ। কারণ মানে মনোপলি বিজনেস এখন আর কোথাও নাই, মিডিয়ার জগতেও কিন্তু মনোপলি বিজনেস হয়, ওপেন এয়ার, ওপেন স্কাই, ওপেন হার্ট, এভরিথিং ইজ ওপেন। সো ডিপ্লোম্যাটিক করে সাথে সাথে ফটো জার্নালিজম করা উচিত, একদম চিত্র দেখাই দিবে যে হ্যাঁ এখানে বলেছিল নির্যাতন হয়েছে, হয়নি। অতএব এরপরে বাকিটা হচ্ছে মানুষ বিশ্বাস করবে, কিন্তু মিথ্যা দিয়ে আপনি সারাক্ষণ চালাতে পারবেন না, প্রপাগান্ডা এক সময় শেষ হয়ে যাবে। সো আই উড লাইক টু কনক্লুড যে এদেশের মানুষ সুঠাম স্বাস্থ্যের মতো দেহ মনে হবে এদেশের প্রতিরোধের জন্য, প্রতিরক্ষার জন্য। সুলতান যে শিল্পী, সুলতানের যে আর্টের যে চিত্রগুলো আপনারা দেখছেন, বলিষ্ঠ দেহের নারী পুরুষ, এদেশের শারীরিক মানসিকভাবে এদেশের বলিষ্ঠ দেহে নারী পুরুষরা হবে, অবস্থাকে ধরে রাখবে। এই আলোচনা শেষ করতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ কামরুজ্জামান রতন এবং গোলাম সরোয়ার মিলন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।